ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে অনেক ক্ষেত্রেই পস্তাচ্ছেন। চীনের কাছ থেকে বা ইরানের কাছ থেকে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এমন কিছু পায়নি যাতে তার একটা মুখ রক্ষা হয়। এই যুদ্ধ আবার শুরু হবে, কারণ ইরানও জানে যে এটা শেষ হয়নি। চর্চা ডিকোডে স্বাগতম। চলতি বছর অর্থাৎ 2026-এর শুরুর দিক থেকেই ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানে হামলা চালাচ্ছে। মাঝে যুদ্ধবিরতি শুরু হয়েছে। এই যুদ্ধবিরতি কতদিন টিকবে এটি নিয়েও একটা শঙ্কা দেখা দিয়েছে। এর মধ্যে চীন সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে আবার হুমকি দিয়েছে ইরানের প্রতি। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে সংকট তৈরি হচ্ছে কিনা সেটা নিয়ে কথা বলবো। পাশাপাশি চর্চা ডিকোডে আমরা ডিকোড করার চেষ্টা করি একটি নির্দিষ্ট বিষয়কে। আজকে আমরা চীন সফরকে কেন্দ্র করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের যে ভূ রাজনৈতিক কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা নিয়ে আলাপ করব। সঙ্গে আছেন চর্চার ব্যবস্থাপনা সম্পাদক সেলিম খান। সেলিম খান, আপনাকে স্বাগতম। সেলিম খান, চীনের আলাপে যাওয়ার আগে একটু ইরানে আসি। যে ডোনাল্ড ট্রাম্প নতুন করে আবার ইরানকে হুমকি দিয়েছেন এবং বলেছেন সময় শেষ হয়ে যাচ্ছে। এই হুমকিটা কি আসলেই হুমকি, নাকি কোনোভাবে সময় ক্ষেপণ করা হচ্ছে? দেখুন, ব্যক্তিটি ডোনাল্ড ট্রাম্প বলেই বলাটা একটু কঠিন হয়ে পড়ে, কারণ তিনি এমন একজন মার্কিন প্রেসিডেন্ট যার কথা এবং কাজে মিলের চেয়ে অমিল অনেক বেশি। এবং নিশ্চয়ই মার্কিন ভোটাররা যে ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করে অনেক ক্ষেত্রেই পস্তাচ্ছেন, কারণ এই ব্যক্তি যা মুখে বলেন তা কাজে করেন না, যা কাজে করেন তা মুখে বলেন না। মানে এমন একটা পরিস্থিতি, একজন মার্কিন প্রেসিডেন্ট যাকে ধরা হয় পৃথিবীর সবচেয়ে ক্ষমতাশালী ব্যক্তি, সেই ব্যক্তির মুখের কথা যদি কোনো লাগাম না থাকে, মুখের কথার যদি কোনো মূল্য না থাকে, তাহলে আর সেই ব্যক্তির থাকেটা কি? তো ইরান নিয়ে উনি এতবার ইরানকে হুমকি দিয়েছেন, এতবার উনি নানা ধরনের কথা, ইরানকে গুড়িয়ে দেওয়ার, ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার নানা কথা বলেছেন। ফলে তার কথা বিশ্বাস করার মতো সুযোগ এখন কিন্তু মানুষের সামনে কম। আবার উল্টোটাও সত্য, তিনি যখন তার টিম দিয়ে ইরানের সঙ্গে আলোচনা করছেন, তার সেই আলোচনা চলাকালেই তিনি ইরানের উপর ইসরায়েলের সঙ্গে আঘাত করে হামলা চালাচ্ছেন। ফলে তার কোনটা আসল আর কোনটা নকল এইটা বোঝা আসলে খুব মুশকিল। এবং তার কথায় আপনার ইরানের যে বিপদ, সেই বিপদ আগেও কাটেনি, এখনও যে কেটেছে এ কথা বলা যাবে না। এবং এখন যে আরও ঘনীভূত হচ্ছে, বরং সেই আশঙ্কাই বেশি। কারণ তিনি চীন সফরের পরে আশা করেছিলেন হয়তো যে আমেরিকার মুখ রক্ষার একটা ফর্মুলা চীন তাকে দেবে। চীন তাকে কোনো কিছুই দেয়নি। তিনি চীন থেকে এসেছেন শূন্য হাতে। সেই শূন্য হাত তাকে পূরণ করতে গেলে একমাত্র ভরসা হচ্ছে আবার যুদ্ধে জড়িয়ে আলোচনা থাকে। ডোনাল্ড ট্রাম্প এমন সময়ে ইরানের প্রতি হুমকিটি দিল যখন ইসরায়েল আসলে অপেক্ষা করছে ইরানের উপর নতুন করে হামলা করার সুযোগের, এবং তারা সরাসরি বলেও ছিল যে একটি আমেরিকার গ্রিন সিগন্যালের অপেক্ষায়। ট্রাম্পের এটা কি ইসরায়েল আমেরিকার গ্রিন সিগন্যাল হিসেবে নিবে কিনা? কালকে নেতানিয়াহুর সাথে বৈঠকও করেছেন ট্রাম্প। হ্যাঁ, ট্রাম্প নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন এবং একটি দেশকে তো বেশ উস্কানিমূলক কথাবার্তা বলা হচ্ছে। দেশটির নাম সংযুক্ত আরব আমিরাত বা ইউএই। তাকে নানাভাবে উস্কানো হচ্ছে এবং সৌদি আরব এবং ইউএই এই দুটি দেশ বলছে যে তাদের উপর নানা ধরনের হামলা চালানো হচ্ছে, চোরাগোপ্তা হামলা, এবং এই হামলার জন্য ইরান দায়ী। এরকম একটা কথা কিন্তু বারে বারে উঠে আসছে। কিন্তু এর কোনটা সত্য কোনটা মিথ্যা বলা আসলে খুব কঠিন। আপনাকে আমি প্রথম থেকে যে জিনিসটা বলে আসছি যে আমেরিকা কোনো আরব বিশ্বের কোনো মুসলিম দেশ কোমর সোজা করে, পিঠ সোজা করে দাঁড়িয়েছে, মেরুদণ্ড সোজা করে বলিষ্ঠ ভূমিকায় দাঁড়িয়েছে, এটা হতে দেবে না। আপনি ধরেন জাস্ট সংযুক্ত আরব আমিরাতের কথাই ধরেন, তার একটি জায়গার নাম হচ্ছে দুবাই। দুবাইকে এমন একটা বাণিজ্য কেন্দ্র হিসাবে তারা গড়ে তুলেছেন যে সেইখানে তেলের উপর নির্ভরশীলতা মাত্র 2%। বাকি পুরোটাই হচ্ছে অর্থনীতি নির্ভর কর্মকাণ্ডের উপর, ব্যবসা নির্ভর কর্মকাণ্ডের উপর পুরো দায়ী। তাহলে কি তেল না থাকলেও ওই জায়গাটার কোনো অসুবিধা হচ্ছে না? এখন যদি ইরানের সঙ্গে ইউএইকে জড়িয়ে দেওয়া যায়, তো ইরান খুব কাছে, ইউএই খুবই কাছে।
প্রতিবেশী সেইখানে যদি একের পর এক ড্রোন হামলা বা ক্ষেপণাস্ত্র হামলা চালাতে থাকে, তাহলে দুবাই, আবুধাবি বা অন্যান্য যেসব বাণিজ্য কেন্দ্রগুলো করার কথা ইউএই ভাবছে, সেগুলো কি একটাও থাকবে? সেগুলো কি ভবিষ্যৎ থাকবে? ঠিক একই কথা প্রযোজ্য কিন্তু ইয়ের ক্ষেত্রেও, আপনার সৌদি আরবের ক্ষেত্রেও। সৌদি আরবের এই যে MBS আসার পরে, মোহাম্মদ বিন সালমান উনি আসার পরে 2030-এর একটা রূপকল্প ঘোষণা করেন। এই রূপকল্পে মূল ছিল যে তেল নির্ভরশীলতা, তেল থেকে বেরিয়ে এসে অন্য ধরনের অর্থনীতি করা, যে তেল নির্ভর অর্থনীতি না, আমরা অর্থনীতি করব অন্য পর্যটন থেকে শুরু করে ধর্মীয় পর্যটন আরও অন্যান্য বিষয়ের উপর নির্ভরশীল করে এই ব্যবসাটাকে মানে দেশটা চলবে শুধু তেলের উপর নির্ভর করে না, কারণ তেল অফুরন্ত না, এটা একদিন শেষ হয়ে যাবে। এবং তেলের বিকল্প যদি কোনো মানুষ আবিষ্কার করতে পারে, যেরকম নানা ধরনের রিনিউয়েবল এনার্জি তৈরি হচ্ছে, যে সোলার প্যানেল থেকে শুরু করে নানা জিনিস, ফলে তেলের বিকল্প যদি কোনো দিন সহজলভ্য হয়ে যায়, সেদিন আরব দেশগুলোর এই তেল আর কেউ কিনবে না। ফলে তারা এই চেষ্টাগুলো তাদের অর্থনীতিকে, যেরকম কাতার, তারাও চেষ্টা করছিল, কিন্তু এই একটি যুদ্ধ বাদিয়ে দিয়ে প্রত্যেকটা দেশকে আমেরিকা এবং ইসরায়েল আবার সেই তৈলাক্ত বাসে ওঠার মতন তারা 5 হাত উঠেছিল, আবার 6.5 হাত নেমে গেছে। মানে তাদেরকে তাদের মেরুদণ্ডগুলো একেবারে চুরমার করে দেওয়া হয়েছে এই যুদ্ধে। আচ্ছা সেলিম খান, সৌদি আরবে কালকে ড্রোন হামলা হয়েছে, দোষ চাপানো হচ্ছে ইরানের দিকে, আবার সৌদি থেকে বলা হচ্ছে তারা পাল্টা প্রতিশোধ নেবে। সব মিলিয়ে আসলে মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে কিনা সেটা একটু জানবো। আর এর সঙ্গে যুক্ত করে যে চীন সফর যেটা মার্কিন প্রেসিডেন্টের, এই মার্কিন প্রেসিডেন্টের চীন সফরে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির কোনো প্রভাব পড়বে কিনা, কি মনে হয়? দেখুন, প্রথম আপনার কথার উত্তরে বলি যে চীনের কাছ থেকে বা ইরানের কাছ থেকে পাকিস্তানের মধ্যস্থতায় আমেরিকা এমন কিছু পায়নি যাতে তার একটা মুখ রক্ষা হয়। সে এইরকম একটা যুদ্ধে জড়ালো, সেখানে বিলিয়ন ডলার খরচ হলো, সেই খরচ করার পথে সেখানে তাদের সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে, তাদের অন্তত 13 থেকে 14 জন স্বীকার করে এই 13-14 জন সেনা অফিসার মারা গেছে। এইসবের বিনিময়ে আমেরিকা তো কিছু অর্জিত হয়নি। তো এই অর্জিত না হওয়াটা একটা বড় আমেরিকার জন্য বড় প্রতিবন্ধক এই যুদ্ধটাকে থামানোর। 2 নম্বর হচ্ছে যে যুদ্ধটা, হ্যাঁ, এই যুদ্ধ আবার শুরু হবে, কারণ ইরানও জানে যে এটা শেষ হয়নি। আচ্ছা, এটা একটা মধ্য অবস্থায় পড়ে আছে। যুদ্ধ আপনি যদি বলেন তাহলে এখনই আমি বলবো কালকে হয়তো যুদ্ধ নাও বাঁধতে পারে, বাঁধবে না, এটা ধরে নেওয়া বাঞ্ছনীয় মানে বাঞ্ছনীয় না, বলা যায় যৌক্তিক। কারণ এই মুহূর্তে সৌদি আরবে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে কয়েক লক্ষ মুসলিম, ধর্মপ্রাণ মুসলিম তারা অবস্থান করছেন, এবং তারা শুধু তো আর প্রতিবেশী দেশ থেকে যাননি, তারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে হজে অংশ নিচ্ছেন। তো এই যারা হজে অংশ নিচ্ছেন, তারা যেমন মাসব্যাপী সৌদি আরবে গেছেন, ফিরে আসতেও তাদের ওই রকম মাসাধিককাল লাগবে। সুতরাং আপনার যদি হজ 25 তারিখ হয়, তাহলে ধরে নিতে হবে তারপরেও আরও 1-1.5 মাস লাগবে। এরপরে কিন্তু আছে আপনার, সেটা যদি হয় তাহলে জুলাই মাসে কিন্তু ফুটবল বিশ্বকাপ, এবং ফুটবল বিশ্বকাপটা খেলা হবে কিন্তু আমেরিকাতে। এবং আমেরিকা যদি বাইরের কোনো দেশ, বা আমেরিকা একজন আয়োজক দেশ, এবং সেখানে কিন্তু ইরান মানে সবার সঙ্গে লড়াই করে সেই মানে চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে, এবং ইরানের উপর হামলা চালানো হচ্ছে। সেই ক্ষেত্রে আমেরিকার ভাবমূর্তিও কিন্তু মানে নেতিবাচকই হবে। ফলে এখন বড় মাপের যুদ্ধ আমি এই মুহূর্তে আশঙ্কা করি না। এটা হলে হয়তো ইসরায়েলকে দিয়ে বা ইসরায়েলের সঙ্গে আপনার ইয়েকে দিয়ে আমেরিকা সরাসরি জড়াবে কিনা এই বিষয়ে আমার সন্দেহ আছে। আজকে কিছুক্ষণ আগে দেখলাম একটা নিউজে যে জার্মানি থেকে বেশ কিছু মানে যুদ্ধ সরঞ্জামবাহী বিমান তেল আবিবে এসে নেমেছে, এবং সেগুলোর মধ্যে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্রশস্ত্র আছে। তার মানে এর অর্থ হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যে ইউরোপ থেকে আমেরিকা তার দৃষ্টি সরিয়ে নিচ্ছে। 2 নম্বর হচ্ছে যে এই যুদ্ধে তারা যে ক্ষয়ক্ষতি বা যে অস্ত্র ব্যবহার করেছে, যেগুলো তাদের ইতিমধ্যে চলে গেছে,
সেই অস্ত্র পূরণ করার মতো সময় এখনো আমেরিকা পায়নি। আচ্ছা, ফলে কি হয়েছে, ওদের ইউরোপের ঘাঁটিতে যে অস্ত্র মজুদ ছিল সেই মজুদ অস্ত্রগুলোকে তারা পাঠাতে বাধ্য করছে। আচ্ছা, এই অবস্থার মধ্যে আপনার যুদ্ধ হলেও খুব তাড়াতাড়ি হবে এমন মনে হয় না। একটা বিরতি এখনো মাস দেড়েক, তার চেয়ে বেশি সময় হতে পারে। এখন বিশ্বকাপ চলে গেলে, বিশ্বকাপ শেষ হবে প্রায় আগস্টেরও মানে জুলাইয়ের মাঝামাঝি সময়ে বিশ্বকাপ শেষ হবে। আমার ধারণা সেই পর্যন্ত এইরকম একটা টালবাহানা হামলা পাল্টা হামলা, এই কম বেশি কথার যুদ্ধ, এই ধরনের জিনিস চলতে থাকবে। চীন সফর নিয়ে যেটি কথা বলছিলাম, যে চীন সফরে আসলে ইরান নিয়ে কি পেল আমেরিকা? চীন সফর নিয়ে আগে আপনার বলেছি যে চীন সফর নিয়ে আমি তো শুধু না, আমরা মানে যারা বিশেষজ্ঞরা লক্ষ্য করছেন, চীনে অনেক কিছুই চেয়েছিল। আচ্ছা, আমেরিকার দাবি ছিল মানে চীনের কাছে যে যে দাবিগুলো ছিল সেগুলো চীনের জন্য মানা করে। এখন বলছে যে চীন আমেরিকাকে নাকি প্রতিশ্রুতি দিয়েছে যে কোনো যুদ্ধাস্ত্র তারা ইরানকে দেবে না। যুদ্ধাস্ত্র না দিতে পারে, ইরানে যে চীনের যুদ্ধাস্ত্র লাগবে এমন তো কোনো কথা নেই, কিন্তু যা তারা অলরেডি যা দিয়ে ফেলেছে সেটা ব্যবহার করলে তো হয়। কিন্তু যে বাইডু সিস্টেমে যে জিপিএস সিস্টেম, এইগুলো যদি দিয়ে টেকনিক্যাল জিনিসগুলো দিয়ে যদি ইরানকে সাহায্য করে, সেই ক্ষেত্রে তো কোনো প্রতিবন্ধকতা থাকছে না। আর যেখানে আমেরিকা নিজেই কথা রাখে না, সেখানে চীনও যে কথা রাখবে, সব কিছু তাকে কথা রাখতে হবে, তাকেই বা কেন এই বাধ্যবাধকতা মেনে চলতে হবে? ফলে ট্রাম্পের এত বড় অকার্যকর শপথ, তিনি যেরকম ঢাকঢোল পিটিয়ে গিয়েছিলেন, ট্রাম্পের সঙ্গে শুধুমাত্র ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স যাননি, তাছাড়া তার মার্কো রুবিও, যুদ্ধমন্ত্রী পিট হেগসেথ, তারপরে অর্থমন্ত্রী বা ট্রেজারি সেক্রেটারি বেসেন্ট, এই তো গেল এরা। এর পাশাপাশি 20-25টা বড় বড় কর্পোরেট হাউসের, এলন মাস্ক, টিম কুক, আরও নানা লোকের নাম, তারপরে এনভিডিয়ার প্রধান, সবাইকে নিয়ে গেলেন। কিন্তু নিয়ে এইরকম একটা শূন্য হাতে ফিরে আসবেন, এইটা আসলে ট্রাম্প নিজেও ভাবেননি, এবং একটা আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে খুবই অপদস্থ হয়ে উঠেছেন। যারা আমেরিকার সংবাদ মাধ্যম ফলো করেন তারা বুঝতে পারছেন যে আমেরিকানরা নানাভাবে এটা নিয়ে ঠাট্টা মশকরা করছে। ধন্যবাদ সেলিম খান। দর্শক, এখন এই পর্যন্তই। দেশ বিদেশের যে কোনো খবরের বিশ্লেষণ জানতে চোখ রাখুন চর্চার ওয়েবসাইট, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে।